আমরা তো আয়নিক যৌগ বুঝে গেছি, তাই না? আয়নিক যৌগ বুঝে গেছি। এখন পোলারাইজেশন বলে একটা টপিক আছে। এইটা কার জন্য হয় জানো? এইটা হয় হচ্ছে আয়নিক যৌগের জন্য হয়। এটা কার জন্য হয়? আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। এই লাইনটা খুব সুন্দরভাবে মাথার মধ্যে গেঁথে নাও, বুঝছো? এই লাইনটা খুব সুন্দরভাবে মাথার মধ্যে গেঁথে নাও, আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। বুঝলাম? আসো তাহলে আয়নিক যৌগে কি কি আছে আর কি আছে? তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ, অ্যানায়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জ আছে। তাহলে নেগেটিভ চার্জ পজিটিভকে কি করবে? আকর্ষণ করবে। এটাই তো তার ধর্ম। আচ্ছা দেখেন, তাহলে ধরলাম একটা ক্যাটায়নটা নিলাম, এইটা তার বাইরে ছেলে পজিটিভ চার্জ, মানে বাইরে পজিটিভ একটা অংশ আছে। অ্যানায়নটা নিলাম, তার কেন্দ্রে পজিটিভ, বাইরে নেগেটিভ। ওকে, তাহলে এই নেগেটিভটা এই পজিটিভকে অ্যাট্রাকশন করতেছে, আর এই কেন্দ্রকে পরস্পরকে বিকর্ষণ করতেছে। একটা সময় পরে এই অ্যাট্রাকশনের দরুন এটা বাঁকা টাকা হয়ে যাবে না? অ্যাট্রাকশন যে হয়েছে, এইটার একটা যত ছোট, এটা একটা যত বড়, তাহলে একটা সময় পরে এইরকম হয়ে যাবে না? যে কাইন্ড অফ জিনিসটা মনে হয়েছে যে একটু হলেও মিলে গেছে। যত ছোট হবে এটা, এটা যত বড় হবে। তার মানে মিলে যাওয়া মানে কি? পরস্পর শেয়ার করে ফেলা। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের আকারটা যত বড় হবে, ক্যাটায়নের আকারটা যত ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, তত ওদের মধ্যে থেকে আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য এইটা কমবে। তাহলে কার বৈশিষ্ট্য বাড়বে? সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা বাড়বে। বুঝছো? তাহলে আমি কি বলতে পারি এখানে একটা কথা, যে এখানে একটা কথা বলতে পারি। 1 নাম্বার, ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার যত ছোট হবে। 2 নাম্বার কথা, অ্যানায়নের আকার যত বড় হবে। 3 নাম্বার কথা, কোনো একটার মধ্যে যত ফাঁকা কোথাও যদি দেখো, ফাঁকা না ঠিক, আমি বললাম কি, ডি অথবা এফ অরবিটাল থাকলে, ডি অথবা এফ অরবিটাল থাকলে ওইখানে কি হয়? যে সকল ভিতরে ইলেকট্রনগুলো আছে তার এক ধরনের একটা ইফেক্ট দেখা যায়। কি ইফেক্ট? স্ক্রিনিং ইফেক্ট নাকি, বা শিল্ডিং ইফেক্ট। ভিতরে যারা শিল্ড করা ইলেকট্রন, তাদের মধ্যে ইফেক্ট দেখা যায়। সো এদের কারণে যেটা ঘটনাটা ঘটে, যে এরকম সমযোজী বৈশিষ্ট্যটা বাড়ে। বুঝছো? আচ্ছা, তো আমি তোমার একটা কথা বলি, পরে আসতেছি, যে এরা হলো এদের ক্ষেত্রে বললাম আয়নিক যৌগের মধ্যে সমযোজী ধর্মটা বাড়ে। তাহলে দেখো, এদের আয়নিক যৌগটার নির্দিষ্ট একটা আকার ছিল। যত এটা ছোট হয়, যত বড় হয়, বা যত ফাঁকা বা ডি এফ অথবা এফ অরবিটাল থাকে, তত কি হয়? তত তার মধ্যে সমযোজী ধর্মটা বাড়ে, তত আকৃতিটার বিকৃতি অবস্থা হইতেছে। তাহলে আয়নিক যৌগের মধ্যে আকৃতির যে বিকৃত অবস্থাটা হয়, ওই ঘটনাটা প্রকাশ করার জন্য বা ব্যাখ্যা করার জন্য যে জিনিসটা লাগে তার নাম হচ্ছে পোলারাইজেশন বা পোলারায়ন বলে। সেই পোলারায়নটা ব্যাখ্যা করার জন্য আমাদের কাছে ফাজানের নীতি লাগে। ফাজানের নীতি লাগে। তাহলে ফাজানের নীতি কয়টা? ফাজানের নীতিতে বলছে ক্যাটায়ন আকার যত ছোট হবে, এই কথাগুলো আমার কথা না, যদিও আমরা এখানে দেখতেছি যে অবজারভেশন আমরা করছি, সেম কথাটা অবজারভেশন উনি আগে করছে। তাহলে কত? ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, ডি অথবা এফ অরবিটাল থাকলে তখন কি হবে? থাকলে পোলারাইজেশন। তাহলে কি হবে বলো আমারে? থাকলে পোলারায়ন বা পোলারাইজেশন বাড়বে না? বিকৃত অবস্থা হওয়াটা বাড়বে। যত পোলারাইজেশন বাড়বে তত কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বলো বাড়বে। যত সমযোজী বৈশিষ্ট্য বাড়বে তত কি হবে? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কমবে, স্বাভাবিক ঘটনা। 2 নাম্বার কথা, পানিতে দ্রাব্যতা কমবে, তাই না? আরো আছে এই তো ঘটনাগুলা। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই ঘটনাগুলোই ঘটে হচ্ছে পোলারাইজেশনের সময়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলের সাথে দৌড়াই, ধরলাম
ভদ্রলোকের নাম হচ্ছে গরিবের লবণ, তার সাথে দিলাম এইটা। তাহলে এখানে দেখো ক্লোরিন তো সেম, এখান থেকে কি আছে Na প্লাস, এখানে কি আছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে এর আকারটা হচ্ছে ছোট, তাহলে ক্যাটায়নের আকার যেখানে ছোট হয়েছে ওইটার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড এর তুলনায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি হবে বেশি, পোলারাইজেশন বেশি হবে। পোলার আয়ন যদি বেশি হয় তাহলে ওইটাই তার ক্ষেত্রে কি হবে, যদি তোমাকে বলা হয় কে অধিক বেশি সমযোজী বা কে অধিক বেশি আয়নিক বেশি আর কি এখানে, তাহলে সোডিয়াম ক্লোরাইড বেশি আয়নিক ধর্ম প্রদর্শন করবে, বেশি আয়নিক হবে এখানে। এই ধরনের জিনিসগুলোই আমাদের পরীক্ষায় প্রশ্ন করে। চলো একটু দেখি নিচের কোন আয়নিক যৌগটি সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটে। এবার তো কথাটা মিলতেছে না? আচ্ছা, সবগুলোর মধ্যে সেম, কি সেম, অ্যানায়নটা সেম। ক্যাটায়ন নিয়ে আলোচনা করি, তাহলে লিথিয়াম প্লাস আছে, তারপর হচ্ছে বেরিলিয়াম 2 প্লাস আছে, সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে। তুমি আমাকে বলো কোথাকার আকারটা সবচেয়ে ছোট ক্যাটায়নের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা যদি লিথিয়াম, তার নিচে ছিল সোডিয়াম, তার নিচে ছিল বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এই তো চার্জের কথাটা পরে আসতেছে। এটা 2 প্লাস, এটাও 2 প্লাস, এটা প্লাস, এটা প্লাস। তাহলে এই দুইটার ক্ষেত্রে লিথিয়ামের আকারটা হচ্ছে ছোট, তাই না? এই দুইটার ক্ষেত্রে বেরিলিয়ামের আকারটা হচ্ছে ছোট, তাই তো? তাহলে এই দুইটা তো আগেই চেটিং থেকে বাদ, তাই না? তাহলে এই দুইটার থেকে এগুলো ছোট হওয়ার কারণে বাদ। তার মানে হচ্ছে কি বলতো, আকারটা তাহলে কি হবে এখানে, তাহলে বেরিলিয়াম যেটা আছে, বেরিলিয়াম 2 প্লাস আর লিথিয়াম প্লাস, এখানকার ইলেকট্রন কয়টা আছে, দুইটা, এখানেও আছে দুইটা। প্রোটন আছে এখানে কয়টা, তিনটা, এখানে প্রোটন আছে চারটা, আকর্ষণ বেশি। তার মানে কি হবে এখানে বলতো, তাহলে এখানে কি হবে, তাহলে এইটার ক্ষেত্রে আকারটা বড়, এর থেকে আকারটা ছোট। তাহলে বেরিলিয়াম 2 প্লাসের আকার যদি ছোট হয়, বেরিলিয়াম 2 প্লাসের আকার যদি ছোট হয়, তাহলে বেরিলিয়াম 2 প্লাসটার ক্ষেত্রে বেশি পোলার আয়ন ঘটবে। বুঝছো ঘটনা? এখানে বেশি পোলার আয়নটা ঘটবে আর কি। গেল কোন যৌগটিতে অধিক পোলার আয়ন ঘটে, বেশি ঘটছে কোথায়, আবারও আসতেছে। তাহলে আসলো কোথায়, একটা হলো সোডিয়াম প্লাস, একটা পাইতেছি এখান থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস, একটা পাচ্ছি অ্যালুমিনিয়াম 3 প্লাস, আরটা পাচ্ছি ক্যালসিয়াম 2 প্লাস। আমার লাগবে কোন ক্যাটায়নটা সবচেয়ে ছোট। তাহলে ক্যাটায়নটার ক্ষেত্রে যদি যাই, ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে এইটারটা সবচেয়ে ছোট, আকারটা সবচেয়ে ছোট, তাই না? তাই তো? তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাসের ক্ষেত্রে পোলার আয়ন বেশি ঘটে আর কি। এবার যাই হচ্ছে পোলারিটি। তো পোলারিটি জিনিসটা কি? পোলারিটি জিনিসটা হচ্ছে সাধারণত সমযোজী যৌগে এই ঘটনাটা ঘটে। সাধারণত কোথায় ঘটে এটা, সমযোজী যৌগে এই ঘটনাটা ঘটে। সমযোজী যৌগে তুমি যদি চিন্তা করে দেখো, HCl নিছো, ধরো HOH এইটা নিছো, ধরো NH নিছো, এইটা আর কি, তাই না? ধরো তুমি এরকম একটা যৌগ নিছো, তার মানে কি এখানকার মধ্যে ইলেকট্রনটা এ বেশি টানবে, বিকজ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান 3, এটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 2.1। তাহলে ইলেকট্রনটা ও টানা মানে কি, এইটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। এই যে কোনো একটা জায়গায় ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস তৈরি করছো, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, তাহলে এইটা হচ্ছে একটা পজিটিভ পোল, এইটা হচ্ছে একটা নেগেটিভ পোল। তাহলে পজিটিভ এবং নেগেটিভ পোল সৃষ্টির যে ধর্মটা হয় এটাকে বলতেছে পোলারিটি বলতেছে আর কি। যে যৌগের মধ্যে এরকম পোলারিটি থাকবে তাকে পোলার যৌগ বলে। বুঝছো? আচ্ছা, তার মানে তো ব্যাপারটা বুঝছি, আমি তো বুঝা উড়াই ফেলছি একদম সবকিছু। তাহলে একটু দেখি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, দেখি কতটা বুঝছো তুমি, বলো। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হইলো, এখান থেকে ইলেকট্রনটা টানতেছে কি এইটা, কারণ এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, তাই না? তোমার তো মনে হইতেছে ভাইয়া এইটা কি একটা পোলার যৌগ কিনা, বলো। কার্বন অক্সিজেন এটা একটা পোলার বন্ড, এটা একটা পোলার বন্ড, এখানে বন্ডের মধ্যে পোলারিটি আছে, কিন্তু এই দিকে যে টার্নটা হচ্ছে, ঠিক আছে, এইটা, আর এই দিকে যেটা হইছে এইটা, ঠিক আছে। তাহলে এই দুইটা জায়গায় ডাইপোল মোমেন্ট যদি আমরা বের করতে চাই, ডেল্টা ডাইপোল মোমেন্টের যদি লব্ধি বের করতে যাই, তখন দেখতেছি লব্ধি কত আসছে, 0। তাহলে যদিও বা পোলার বন্ড আছে,
বাট এটা স্টিল কেমন, এটা স্টিল নন পোলার। পোলার বন্ড থাকা এক জিনিস, পোলার কম্পাউন্ড হওয়া আরেক জিনিস। এটা নন পোলার কম্পাউন্ড হ্যাভিং পোলার বন্ড। যেমন ধরো জিএসটিতে আজকে যে প্রশ্নটা আসছে BF3, এইটা পোলার কিনা। যেমন ধরো এখানকার মধ্যে BF আছে, BF, হ্যাঁ, তাহলে এখানে কি হইলো, এইটা এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, ঘটনা বুঝে দেখো, তাই না? এই যে তিনটা এখানে ভেক্টর কাজ করতেছে, তিনটা ভেক্টর কাজ করতেছে, তিনটার কারণে লব্ধি ভেক্টর কত আসছে, এখানে 0 আসবে। তাহলে লব্ধি ভেক্টর 0 আসা মানে কি, এইটা কিন্তু নন পোলার, এটা কিন্তু নন পোলার ভাইয়া, নন পোলার, বাট এখানে পোলার বন্ড প্রেজেন্ট আছে, বুঝছো? তাহলে এইটা কিন্তু আবার কেমন, যদি তোমাকে বলা হয় অক্সিজেনের কথা বলা হয়, এই যে পানির ক্ষেত্রে বলা হয় যদি, তাহলে এই ক্ষেত্রেও একটা ভেক্টর, এইখানেও একটা ভেক্টর আছে আর কি, বাট এদের মধ্যবর্তী কোণ কত, 104.5 ডিগ্রি। এটা কিন্তু ভাইয়া কি হবে না, এটা কি লব্ধি ভেক্টর 0 হবে, শুদ্ধ হবে না। তার মানে এটা কিন্তু আবার পোলার যৌগ আর কি, এটা হচ্ছে পোলার বন্ডও আছে, পোলার যৌগও হবে। ওটা পোলার বন্ড আছে, নন পোলার যৌগ হয়েছে, পোলার বন্ড আছে বাট নন পোলার হয়েছে আর কি। এটা বুঝছি জিনিসটা, ক্লিয়ার? কোনটি অধিক পোলার বলছে এখানে, কোনটা অধিক পোলার, এটা কিন্তু নন পোলার, এটা কিন্তু নন পোলার। এইচএফ এটা কিন্তু পোলার, কারণ 2.1, এটা কত, এটা হচ্ছে 4.0, এটা সবচেয়ে বেশি পোলার হচ্ছে এটা, ঠিক আছে? তৈরি পার্থক্য সবচেয়ে বেশি। এটা না, এটার মধ্যে কেন আছে 92 আছে, দুইটা লব্ধি বের করতে হবে, তখন এরকম এস এর মধ্যে থেকে দুইটা লব্ধি বের করতে হবে, লব্ধি বের করতে হবে 92 বন্ড অ্যাঙ্গেল ধরে, তখন এটার মধ্যে আসলে পোলার এই যে ডাইপোল মোমেন্টটা চলে আসবে এখান থেকে, এখান থেকেও বের করতে হবে, বাট এইখানকার সবচেয়ে বেশি আর কি এটা, ঠিক আছে? তো এটা পার্থক্য, যেখানে সবচেয়ে বেশি সেখানে পোলারিটি সবচেয়ে বেশি। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করলে কোন গ্যাসটি উৎপন্ন করে, এটা আমরা অর্গানিকেই পড়ে আসলাম। পানির যদি এখানে আমরা দেই, তাহলে পানির যদি আমরা এখানে, তখন কি হবে, পানিতে H প্লাস, এটা হচ্ছে OS মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, সো মাইনাসের সাথে প্লাস যুক্ত হইলে H2C2 তৈরি করে। এর নাম হচ্ছে ইথাইন গ্যাস। তোমার বাড়ির পাশে কিছু ভালো ব্যবসায়ী আছে না, যারা তোমার কথা খুব ভাবে, হ্যাঁ, তোমার জন্য হচ্ছে যে যে মৌসুমে, হ্যাঁ, দেখবা যে আম পাকে না, ওই মৌসুমে তারা পাকা আম নিয়ে বসে থাকে, যাতে করে তোমার আম খাওয়ার তৃষ্ণাটা মিটে যায়। তো তারা তোমার কি করে, এই ক্যালসিয়াম কার্বাইডটা ইনজেকশন আকারের মাধ্যমে ওই আমের ভিতর দিয়ে দেয়, ওইখান থেকে আমটা পাইকা যায়, তুমি হচ্ছে যে অকালপক্ষ হিসেবে আমটা খাইতে পারো আর কি। এটা বুঝছো? এরকম বাসার পাশের মানুষদেরকে খুব বেশি সম্মান শ্রদ্ধা করবো আর কি। পানিতে দ্রাব্যতা সঠিক ক্রম, তার মানে আমাকে এটা কি দিয়ে বলতে হবে, ওই যে পোলার আয়ন দিয়ে বলতে হবে আর কি এটা। আচ্ছা, ভালো করে বুঝছো, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 4 প্লাস, এটা হচ্ছে 3 প্লাস। তার মানে আমি অলরেডি দেখতেছি এখানে জিনিসটা ঠিকঠাক নেই, তাই না? কোনো একটা প্যাটার্ন তো মানতে হইতো আর কি এখানে। আচ্ছা, তবুও দেখি আমরা কি অবস্থা হয়। তাহলে কি অবস্থা হবে বলো তো? তাহলে যেটার মধ্যে ক্যাটায়ন আকার সবচেয়ে বেশি হবে, যত ছোট হবে আর কি, তাই না? ক্যাটায়ন আকার সবচেয়ে ছোট হবে কোনটার ক্ষেত্রে, SiCl4 এর ক্ষেত্রে সবচেয়ে ছোট হবে, এর ক্ষেত্রে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। যার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, ওর ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, তার ক্ষেত্রে পানিতে দ্রাব্যতা তত বেশি কম হবে আর কি। কথা বুঝছো? তাহলে এইটার পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম, SiCl4 শেষে আসছে দুইটা জায়গায় আর কি। তাহলে এর আগে আসবে কোনটা, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তার মানে এইটা রাইট। বুঝছো কথাটা? হ্যাঁ, ওকে। এবার দেখি কি বলছে, YQZ2 XZ3 YZ3 বের করো আর কি। দেখছো এখানে ঝামেলা হয়েছে কি, ওই যে তখন আমার প্রশ্ন দেখলাম না কিছু, যে একটা উদ্দীপকের সাথে আরেকটা উদ্দীপক মিলে গেছে, ঝামেলা হয়ে গেছে। তো মাথায় রাখবে একটা জিনিস কি, আমি তোমাকে এটা দেখে দেখে বলাটার কারণ, যেহেতু এখানে XYZ গুলো নাই, না থাকার দূর আসলে কেমনি অ্যান্সার করবো, এটা তো আসলে খুবই একটা কঠিন ব্যাপার, বুঝছো? তোমাদের কাছে এই প্রশ্নটা যশোর বোর্ডে 25-এর প্রশ্নটা কি বের করে দেখবা, মোস্ট প্রবাবলি এই জিনিসগুলো এমন হওয়া উচিত, মোস্ট প্রবাবলি এমন হওয়া উচিত, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে বোরন ক্লোরাইড, এরকম হওয়া উচিত। আমি জানি না এরকম কিনা, এরকম হওয়া উচিত আমি জানি কিনা। তাদের মধ্যে তখন তুমি তুলনা করবা, যেমন ধরো এইটার ক্ষেত্রে হচ্ছে 3 প্লাস, এটার ক্ষেত্রে হচ্ছে 3 প্লাস চার্জ, এটার ক্ষেত্রে হচ্ছে 2 প্লাস চার্জ। তো এদের ক্ষেত্রে দেখবা কোনটার ক্যাটায়ন আকারটা সবচেয়ে ছোট, সেখান থেকে আসলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে, যেটা ক্যাটায়ন আকারটা সবচেয়ে বড় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা সবচেয়ে বেশি হবে আর কি। তাহলে ওই হিসাব করে দেখলে QZ2 এটা যেটা আছে এটাতে সবচেয়ে বেশি হওয়ার কথা আর কি, বাট অ্যাকচুয়ালি যেহেতু দেওয়া নেই, তার মানে হচ্ছে ঝামেলা, ইনফো মিসিং। ইনফো মিসিং।
সরি ম্যান, হ্যাঁ চেক করছি স্লাইড বানানোর আগেও, পরেও চেক করছি, তারপরে হুট করে দেখো হয়ে যায় আর কি, অনেক বেশি স্লাইড না এখানে, এই জন্য। এবিসি এর অক্সাইড সমূহের অম্ল এবং ক্ষারক ধর্ম বিশ্লেষণ করো আর কি, এবিসি এটা দেওয়া আছে সবকিছু। এইটা তোমার কাছে হইলো, এটা হইলো কার জন্য, 4 দেওয়া আছে, তার মানে হচ্ছে 3d6, তো এ হচ্ছে আমাদের কাছে আয়রন। ওকে, তারপরে হইলো এটা হলো জিঙ্ক, এটা যেটা হইলো এটা হচ্ছে আমাদের কাছে সি মানে ক্লোরিন এটা। তারপরে আয়রন যেটা, আয়রনের অক্সাইড Fe2O3, আয়রন Fe2O3। তারপরে জিঙ্কে যেটা আছে, জিঙ্ক এটা, এটা একটা আছে। তারপরে কি আছে বলতো, হ্যাঁ এইটার যেটা আছে ক্লোরিন, ক্লোরিনের জন্য Cl2O7, ঠিক আছে। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে এটা কেমন, এটার সাথে হচ্ছে এটা অ্যাসিডিক, এটা হচ্ছে অধাতুর অক্সাইড অ্যাসিডিক। এটা হচ্ছে আমাদের কাছে অ্যামফোটেরিক, এটা হচ্ছে আমাদের কাছে অ্যামফোটেরিক, তাই না। অ্যামফোটেরিক মানে কি, অ্যামফোটেরিক মানে হচ্ছে আমাদের কাছে একটা জিনিস, এটা অ্যাসিডও হইতে পারে, প্লাস বেইজও হইতে পারে আর কি, বেইজও হইতে পারে, এটা অ্যাসিডিক বলছে। হ্যাঁ, কেমনে করবা, জিঙ্ক অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া দিবা, জিঙ্ক HCl এর বিক্রিয়া দিবা, তাহলে কি হবে, জিঙ্ক ক্লোরাইড হবে। তার সাথে কি দিবা, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, তাহলে সোডিয়াম জিঙ্কেট তৈরি করবে, আর কি। হ্যাঁ, দুটার সাথেই পানি তৈরি করবে, যেহেতু এইটা উভয়ের সাথেই বিক্রিয়া দেয়, তার মানে এটা কি হবে বলো, এটা হচ্ছে বোথ অ্যাসিড অ্যান্ড বেজ হিসেবে কাজ করতেছে। আবার তুমি Cl2O এর সাথে যদি বিক্রিয়া দাও, তার সাথে পানি দিবা আগে, দেওয়ার পর তৈরি করবো হচ্ছে HClO4 দিবা, তার সাথে হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তার সাথে হচ্ছে HClO4 বিক্রিয়া দিবা, তাহলে কি হবে, সোডিয়াম পার ক্লোরেট তৈরি করবে, তার সাথে হচ্ছে পানি তৈরি করবে আর কি, বুঝছো, তার সাথে হচ্ছে পানি তৈরি করবে। এইটা বাকিটা একটু ট্রাই করে দেখো তো, সরি বাকিটা একটু ট্রাই করে দেখো একটু। ওকে, যাই হোক, সো কোথায় যেন ছিলাম আমরা, সরি অনেক লম্বা ইয়ে তো ক্লাস, তো যার জন্য একদিনই ফুল ক্লাস কিন্তু নিচ্ছি, তো যার জন্য দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট কল থাকে, তো যে কলগুলো আসলে পিক করা হয় না, প্যারা নেই কোনো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল, আর এইটা এটা তো লিখিনি না, এইটা হচ্ছে আবার কেমন, এটা হচ্ছে বেসিক, তবে একটা জিনিস মাথায় রাখবা, এই জিনিসটা আবার এসিডিকও হইতে পারে, ঠিক আছে, এর এসিডিকও হয়, বাট আমাদের বইগুলোতে সাধারণত এটা এসিডিক এই ব্যাপারটা তুলে নিয়ে আসা নেই, বাট এটা HCl এর সাথে বিক্রিয়া করে আর কি। হ্যাঁ, তো আমরা এটা বেস, এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক, এটা হচ্ছে অ্যাসিড, এই ব্যাখ্যাটা দিবা আর কি এখানে। P+Q2+R3+ ক্যাটায়ন প্রত্যেকটি, এরকম প্রশ্ন আমরা পড়ছিলাম মনে আছে, এই উদ্দীপকটা আমরা আগেও পড়ছিলাম। তো ক্যাটায়নের মধ্যে সৃষ্ট ক্লোরাইড লবণের ক্ষেত্রে তাহলে হচ্ছে PCl একটা, তারপর হচ্ছে QCl2 একটা, তারপর হচ্ছে RCl3 একটা, এটা সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বলছে, তাই না। তাহলে এর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে আর কি, তাহলে আমাদের জন্য বলতে পারি, তাহলে যেহেতু R3+, তারপরে হচ্ছে Q2+, তারপরে হচ্ছে P+, তাহলে কি হয় বলতো, এটাই হচ্ছে তাদের আকারের কথা বলতেছি আমরা, এটা ওর আকারের কথা বলতেছি। আকার যত বড় হচ্ছে, যেটা আকার সবচেয়ে ছোট, এক্ষেত্রে তাহলে পোলারাইজেশন তাহলে কেমন হবে, তাহলে এর ক্ষেত্রে পোলারাইজেশন বেশি হবে, এর ক্ষেত্রে তাহলে কার ক্রম বললাম, এটা বললাম হচ্ছে পোলারাইজেশনের ক্রম বললাম, পোলারাইজেশন, যেটাই পোলারাইজেশনের ক্রম, ওটাই আবার কার ক্রম, সমযোজী ধর্মের ক্রম বা সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, বুঝছো, এটাই। AZ XZ2 এর মধ্যে কোনটি বেশি পানিতে দ্রবণীয় আর কি, এ কি, এ হচ্ছে আমাদের কাছে 2 1, তার মানে এ হচ্ছে হাইড্রোজেন, এ হচ্ছে হাইড্রোজেন না, এটা হচ্ছে লিথিয়াম, সরি 2 এর মধ্যে 1, তাই না, লিথিয়াম, এ হচ্ছে লিথিয়াম। জেড কোনটা, জেড হচ্ছে আমাদের কাছে ক্লোরিন, আবার হচ্ছে এক্স কোনটা, এক্স হচ্ছে আমাদের কাছে বেরিলিয়াম,
এবার তুমি বলো, তাহলে লিথিয়াম ক্লোরাইড আর বেরিলিয়াম ক্লোরাইড এই দুইটার মধ্যে কোনটি বেশি পানিতে দ্রবণীয় হবে আর কি। তাহলে আমরা দেখতেছি লিথিয়াম প্লাস আর বেরিলিয়াম 2+ এর ক্ষেত্রে এর আকারটা বড়, তাহলে আকার যার ছোট, তাহলে আকার যার ছোট ওর দ্বারা তোমার কাছে পোলার আয়ন বেশি হবে, এর থেকে পোলার আয়ন বেশি হবে, এর থেকে কি হবে, এর থেকে পোলার আয়ন বেশি হবে, এর থেকে পোলার আয়ন বেশি হবে। তাহলে দ্রাব্যতা কি হবে, এটার কম হবে, তাহলে লিথিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে, এর আয়নিক ধর্ম বেশি, এর আয়নিক ধর্ম বেশি, অর্থাৎ মেল্টিং পয়েন্ট বয়লিং মানে পানিতে দ্রাব্যতাও বেশি হবে, পানিতে দ্রাব্যতাও বেশি হবে। বুঝছো? উদ্দীপকের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর সোডিয়াম লবণের দ্রাব্যতা বলো আর কি। আচ্ছা, সোডিয়াম লবণ, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে আয়োডিন। আচ্ছা ঠিক আছে, তাহলে সোডিয়াম ফ্লোরাইড, তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, তারপরে সোডিয়াম আয়োডাইড। এবার তুমি আমার একটা কথা বলো, এখানে তো ক্যাটায়নগুলো সেম, অ্যানায়নগুলো ভিন্ন, তাহলে F-Cl- Br- আর হচ্ছে আয়োডিন মাইনাস। এবার তুমি আমাকে বলো যে কার আকারটা বড়, এর আকারটা হচ্ছে বড়। আমরা অ্যানায়নের ক্ষেত্রে পড়ছিলাম ফাজারের নীতি অনুসারে যার আকারটা বড় তার ক্ষেত্রে পোলারাইজেশন বেশি হবে আর কি। তাহলে সোডিয়াম আয়োডাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ব্রোমাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ফ্লোরাইড। এটা হচ্ছে কিসের ক্রম লিখছি, এটা হচ্ছে পোলার আয়নের ক্রম লিখছি, পোলারায়ন, পোলারাইজেশন ও পোলার আয়ন। তাহলে তাহলে দ্রাব্যতা কি হিসেবে, এর তাহলে দ্রাব্যতা কমবে, এর দ্রাব্যতা তাহলে বেশি হবে আর কি, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ব্রোমাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম আয়োডাইড। এটা তাহলে কি হবে, এটা হবে হচ্ছে দ্রাব্যতার ক্রম হবে, এটা দ্রাব্যতার ক্রম হবে আর কি। বুঝছো? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে এখানে, দেখি কি বলছে। উদ্দীপকের মৌলগুলোর স্ফুটনাঙ্ক বৃদ্ধির কারণ লিখো আর কি। এটা হচ্ছে আমাদের কাছে ফ্লোরিন, এটা হচ্ছে আমাদের কাছে ক্লোরিন, এটা হচ্ছে আমাদের কাছে ব্রোমিন, এটা হচ্ছে আমাদের কাছে আয়োডিন। বেশি কেন হয়েছে, ও মনে আছে এটা করছিলাম যে বলছিলাম যে এইটার আকার বাড়তেছে, আকার বাড়লে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বাড়ে। তার মানে হচ্ছে কেন হয় এটা, কারণ আকার বাড়ে, আস্তে আস্তে আকার বাড়ে, আকার বাড়লে কি হয়, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ে, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স বাড়লে কাছাকাছি আসে, তখন এদের মধ্য থেকে এটা গ্যাস, এটা সলিড, এটা লিকুইড, এটা সলিড হয় আর কি। বুঝছো? এটা পড়ছিলাম কিন্তু, ঠিক আছে। এবার আরেকটা আছে, পোলারাইজেশন ধর্ম কোনটি সবচেয়ে বেশি। বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট, এটা বড় বড় বড়, এটা যেটা আকার সবচেয়ে ছোট এটার পোলারাইজেশন ধর্ম সবচেয়ে বেশি। ফাজারের নীতি অনুসারে অ্যানায়নের পোলারাইজেবিলিটি বেশি হয় কখন, অ্যানায়নের আকারটা যখন বড় হয় এবং উচ্চ চার্জ যুক্ত হয় তখন আর কি। ঠিক আছে, এবারে বলছে কি EX EG দুটার মধ্যে কোনটির অধিক সমযোজী হবে আর কি। EX, ই হচ্ছে সোডিয়াম, আবার এক্স মানে হচ্ছে অক্সিজেন মনে হয়, হ্যাঁ এক্স মানে হচ্ছে অক্সিজেন, জি জি মানে হচ্ছে আমাদের কাছে ফ্লোরিন। তাহলে কি হবে বলো, তাহলে হচ্ছে E2X, E2X, হোয়াট ডু ইউ মিন E2X, এক্স কোনটা, এটা তাহলে হচ্ছে একটা হচ্ছে E2X বলতে বোঝাচ্ছে আমাদের কাছে সোডিয়াম অক্সাইড, আমার কাছে আছে কি ইজি, ইজি মানে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। এটা দুটোর মধ্যে কোনটি অধিক সমযোজী হবে বলো তো, কোনটি অধিক সমযোজী হবে। তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের তো ক্যাটায়ন সেম, অ্যানায়ন দিয়ে আলাদা করতে হবে আমাদেরকে। তাহলে উপায়টা কি, তাহলে উপায়টা হচ্ছে অক্সিজেন 2- আর F-, দুইটার ক্ষেত্রে কোনটির আকার বড় এটা দিয়ে কথা বলতে হবে কিন্তু। বুঝছো? তাহলে দেখি আসলে ইলেকট্রন হিসাব নিকাশ করি, এখানে ইলেকট্রন 10টা, এখানে ইলেকট্রনও 10টা, এখানে প্রোটন দিয়ে হিসাব নিকাশ করি 8টা, এখানে হচ্ছে 9টা। তাহলে এখানে আকর্ষণটা বেশি, আকারটা ছোট, আকর্ষণটা কম, আকারটা বড়। তাহলে হচ্ছে O2- ইজ গ্রেটার দেন F-।
তাহলে সোডিয়াম অক্সাইড ইজ গ্রেটার দেন সোডিয়াম ফ্লোরাইড, এইটা হচ্ছে তার কি আকারের ক্ষেত্রে বলতেছি, যার আকারটা বড় তার পোলারাইজেশনটা বড়, তার তাহলে সমযোজী ধর্মটাও বড়। তাহলে এটা হচ্ছে কিসের ক্রম? এটাই হচ্ছে পোলারাইজেশন বা পোলার আয়নের ক্রম। আবার এটাই হচ্ছে আবার সমযোজী ধর্মের ক্রম। কে বলছে এই সকল কথাবার্তাগুলা? ওই যে এটাই হচ্ছে আমাদের কাছে কে বলছে? ভদ্রলোক ফাজানের সূত্র থেকে আমরা জানি আর কি, বুঝছো?